আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা, এবং তাতেই কিন্তু তাদের দাবি আদায় হয়েছে। কিন্তু আপনারা সরকারের কাছে দাবি না জানিয়ে বারবার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে কেন যান? দেখুন, এটা একটা মিস ইনফরমেশন। মানে অনেকেই এটা বলার চেষ্টা করছে যে গণ অধিকার পরিষদ কেন জাতীয় পার্টির কার্যালয় দখলে গেল বা তাদের পার্টির কার্যালয়ের সামনে গিয়ে আন্দোলন সংগ্রাম করছে ইত্যাদি ইত্যাদি। বিষয়টা এমন না। আমাদের কার্যালয়, গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয়, এটা হচ্ছে আপনার কি বলে ওটা, পল্টন থেকে নাইটেঙ্গেল মোড় যে রোড, এই রোডেই। একই সাথে জাতীয় পার্টির কার্যালয়টাও সেই রোডের পাশে। আমরা আমাদের যত দলীয় এবং সাংগঠনিক কার্যক্রম, মিটিং মিছিল সব কিন্তু এই রোডেই করি নিয়মিতই। ইভেন এর আগে যত মিটিং মিছিল আমাদের হয়েছে এই রোডেই আমরা প্রত্যেকটা মিটিং মিছিল আমরা করেছি। তো তারই ধারাবাহিকতায় গত শুক্রবার যেটি আমাদের পূর্ব নির্ধারিত একটি মিছিল ছিল, জাতীয় পার্টি সহ 14 দল এবং আওয়ামী লীগের যারা দোসর তাদের নিষিদ্ধ এবং গ্রেপ্তারের দাবিতে। তো সেই মিছিলটি মানে নিয়মিত আমরা যেভাবে করি ওই রোডেই আমরা করেছি, এবং আমাদের সেই মিছিলটি যখন নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার আমাদের পার্টি অফিসের দিকে আসার জন্য আমরা মানে মুভ করি, ঠিক সেই টাইমেই তারা পিছন থেকে অতর্কিতভাবে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের মিছিলে হামলা করে। তো যখনই পিছন থেকে হামলা শুরু করছে, স্বভাবতই আমাদের নেতাকর্মী যারা পিছনে ছিলেন তারা তো চুপ থাকবে না, তারাও পাল্টা মানে প্রতিরোধ গড়ে তোলার একটা চেষ্টা করছে। কারণ ওখানে তো শুধু জাতীয় পার্টি ছিল না, জয় বাংলা স্লোগান যারা দিয়েছে তারা জাতীয় পার্টি না, এটা একবারে পরিষ্কারভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসী। তারা তাদের ব্যানারে তাদের সাথে মিশে গিয়ে একাকার হয়ে তারা কিন্তু আমাদের সেই মিছিলের পিছন থেকে তারা অ্যাটাকটা করেছে, আক্রমণটা করেছে। এরপরে একটা মানে ছোটখাটো বলতে পারেন সংঘর্ষ বা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আমাদের কর্মীদের বলেছি আমরা এখান থেকে আমাদের পার্টি অফিসের সামনে যাই, আমরা ওখানে আমাদের নিয়মতান্ত্রিক যে মানে প্রতিবাদ সেটা আমরা করব। আমরা ওখান থেকে কিন্তু চলে আসছি। হামলাটা কিন্তু সেখানে হয় নাই, হামলাটা হয়েছে আমরা যখন চলে আসলাম, এবং এই হামলার প্রতিবাদী আমরা একটি প্রেস কনফারেন্স ডাকলাম রাত 8টায়। সেই প্রেস কনফারেন্স করার জন্য আমাদের পার্টি অফিসের নিচে অনেক ফাঁকা স্পেস, আমরা সবসময় আমাদের যে প্রেস কনফারেন্স বা সমাবেশগুলো আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচেই করে থাকি, আলরাজি কমপ্লেক্স বিল্ডিং এর সামনে। তো সেখানে ওটা কিন্তু মেইন রোডেও না, রোডের একবারেই আপনার অনেক দূরে বলা যায়, প্রায় ধরেন যে 30-40 হাত দূরে। তো সেখানেই আমাদের সভাপতি নুরুল নূর সহ আমাদের নেতাকর্মীরা সবাই আমরা সেখানে আমাদের প্রেস কনফারেন্স করার জন্য আমরা ডাইস বা মঞ্চ যেটা ওটা রেডি করলাম, সাংবাদিকরা আছে। সেখানে এসে কিন্তু যৌথ বাহিনী অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী আক্রমণটা চালিয়েছে। মানে কোন ধরনের কোন উস্কানি আপনারা কিছুই করছিলেন না? উস্কানি দেওয়ার তো প্রশ্নই আসে না। আর উস্কানি মানে দিব মানে আপনারা সুবোধ বালকের মতো দাঁড়িয়ে আপনারা সুবোধ জিনিসটা এমন না। ধরেন আমাদের প্রথম যে একটা ছোটখাটো সংঘর্ষ, এটা কার সাথে হয়েছে? জাতীয় পার্টির সাথে। এখন এটা যদি বড় পরিসরে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় তাহলে হওয়ার কথা ছিল গণ অধিকার পরিষদ বনাম জাতীয় পার্টি, মারামারি সংঘর্ষ হানাহানি যেটাই বলেন। কিন্তু এখানে গণ অধিকার বনাম জাতীয় পার্টি কিন্তু হয় নাই, হয়েছে কি গণ অধিকার পরিষদের উপরে পরিকল্পিতভাবে আপনি আপনার বাহিনীকে লেলিয়ে দিলেন, অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী এসে আমাদের উপরে একবারে সন্ত্রাসী কায়দায়। এটাকে আমি কোনোভাবে সভ্য ভাষা ব্যবহার করে বলতে চাই। সরকার লেলিয়ে দিল আপনাদের উপর? এটা অফকোর্স, কারণ স্টিল নাও এই যে যৌথ বাহিনী যাদেরকে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কার আন্ডারে? হোম মিনিস্ট্রির আন্ডারে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যে বাহিনীটি রয়েছে, এরা যদি কোনো অ্যাকশন নিতে হয় বা নেয় বা কোনো কার্যক্রমে নিজেদেরকে ইনভলভ করে, অবশ্যই তাদের হায়ার অথরিটির সাথে কনসাল্ট করে। আমাকে একটু পরিষ্কার করেন তাহলে, এই যে শুক্রবারে আপনাদের দলের সভাপতি সহ নেতাকর্মীদের উপর লাঠিচার্জের ঘটনার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর মানে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনের স্বস্তি ও নিরাপত্তা আনয়নের সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। অন্যদিকে এর তীব্র নিন্দা জানিয়ে মানে ওই ঘটনার আর কি আপনাদের উপর যে লাঠিচার্জ, সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের দেয়া বিবৃতিতে তারা বলছে অন্তর্বর্তী সরকার গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হকের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায়। সরকারের সিদ্ধান্তে অটল থেকে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী। অন্যদিকে সরকার আবার এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এই দুই বিবৃতি দেখে আসলে কি বুঝতে পারছেন আপনারা? এবার দেখেন, বলেন। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই যে বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে বাংলাদেশে এখন দুটো সরকার দেশ চালাচ্ছে। একটা আমরা বাহ্যিকভাবে যাদেরকে দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, আর একটা হচ্ছে শ্যাডো গভর্নমেন্ট বা ছায়া সরকার। এই যে দেখেন সরকারের স্টেটমেন্ট এক, আবার সেনাবাহিনীর সেই আন্তঃবিভাগ পরিদপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা আরেক। এখন কথা হচ্ছে এই যে আইন শৃঙ্খলার দায়িত্বে যাদেরকে সরকার নিয়োগ করেছেন তারা কারা? সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনীদের সমন্বয়ে যৌথ বাহিনী। এই যৌথ বাহিনী কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং হোম মিনিস্টারের ধরেন যে আন্ডারে কিন্তু এই বাহিনীটি কাজ করছেন সারা বাংলাদেশে। এখন যে কোনো ঘটনা ঘটার পরে প্রথম বিবৃতিটা আসা দরকার ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, কিন্তু আমরা অবাক হয়ে এর আগেও দেখেছি, এখনো দেখছি যে কোনো একটা ঘটনা ঘটলেই বিবৃতি দেয় আইএসপিআর।
আরে ভাই আইএসপিআর কেন দিবি? বাংলাদেশে কি সেনা শাসন চলছে? বাংলাদেশে যদি সেনা শাসন চলতো তাহলে আইএসপিআর বিবৃতি দিতে পারতেন, এই অবস্থা, এই পরিস্থিতি, এটা হচ্ছে, সেটা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। দেশে তো সেনা শাসন চলছে না, তাহলে যেহেতু দেশে সেনা শাসন চলছে না, তাহলে আইএসপিআর মানে কোন অথরিটিতে, কোন জায়গা থেকে তারা এই বিবৃতি দেওয়ার এখতিয়ার রাখে? এই প্রশ্নটি আমি আপনার মাধ্যমে এর আগেও বিভিন্ন ঘটনায় বিবৃতি দিয়েছে, তাদের নিজেদের বিবৃতি ইনভলভ, সেখানে তারা দিবি। এখন কথা হচ্ছে সেনাবাহিনী তো না, ইনভলভ। বাবা, আমি সেটা বলছি না, আমার কথা হচ্ছে সরকার তাদেরকে দায়িত্ব দিয়েছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য যে এনফোর্সমেন্ট এজেন্সিগুলো রয়েছে তাদের যৌথ সমন্বয়ে যৌথ বাহিনী, এরা হচ্ছে আইন শৃঙ্খলার দায়িত্বে, দে আর আন্ডার কার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সুতরাং হোম অ্যাডভাইজার কি বলে, দ্যাট ইজ দ্য কনসার্ন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো ঘটনা ঘটার পরে প্রথম বিবৃতি দিবে হোম মিনিস্টার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমরা আজ পর্যন্ত এই এক বছরে দেখি নাই যে কোনো ঘটনা ঘটার পরে হোম মিনিস্টার কিংবা তার দপ্তর থেকে। তার মানে আপনি বলছেন সরকারের ভিতরে সরকার বা দুটি সরকার। ফারুক হোসেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এনসিপির সুরও খানিকটা ওই রকমই, 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে। সরকার, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ একই সময়ে একই সুরে কেন কথা বলছে? মানে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা ষড়যন্ত্রের যে ইঙ্গিত দিচ্ছেন সেটার সাথে আপনাদের এই এক সুরে কথা বলার কোনো সম্পর্ক আছে কিনা? এটা ধরেন, আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে জাতীয় পার্টি এখন রাজনীতি কিভাবে করে, মানে আমি চিন্তাই করতে পারি না। দ্যাট মিনস মানে জাতীয় পার্টি অ্যালাইভ স্টিল নাও, মানে এটা মানতেই পারছি না আমরা, ইভেন বিএনপিও। এখন প্রশ্নটি হচ্ছে, আপনি করতে পারেন যে বিএনপি তো প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু বিএনপি কি প্রকাশ্যে এটা বলছে যে জাতীয় পার্টি রাজনীতি করতে পারবে? তার মানে বিএনপির একটা মৌন সম্মতি আছে, কিন্তু বিএনপি বড় দল হিসাবে তাদের নানা ইকুয়েশন সমীকরণের কারণে হয়তোবা তারা প্রকাশ্যে মিটিং মিছিলে ডাক দিচ্ছে না জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে। এখন প্রশ্নটা দেখেন আরেক জায়গায়, আমরা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সেদিনই প্রকাশ্যে বলেছি, নট অনলি আওয়ামী লীগের দোসর যারা, ইভেন আওয়ামী লীগকে এই 15 বছরে ফ্যাসিবাদী শক্তি হিসেবে গড়ে তোলার পিছনে সবচাইতে বড় যারা ভূমিকা রেখেছে জাতীয় পার্টি এবং 14 দল, এদেরকেও নিষিদ্ধ করতে হবে। আজকে দেখেন 3 জন চোর তারা চুরি করতে গেছে, 3 জনই ধরা পড়েছে। এখন চোরের যে সর্দার তাকে আপনি ফাঁসি দিয়ে দিলেন, শাস্তির আওতায় নিয়ে আসলেন, আর বাকি 2 জন সহযোগীকে পুরস্কৃত করলেন। হোয়াট ইজ দিস? এটা তো হতে পারে না, এক দেশে 2 আইন চলতে পারে না। তা আজকে যে অপরাধে আওয়ামী লীগকে অপরাধী সাব্যস্ত করে আপনি তার কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করলেন, ঠিক একই অপরাধে তো জাতীয় পার্টি দোষী। তাহলে জাতীয় পার্টিকে আপনি কিভাবে পুরস্কৃত করছেন? কিভাবে আপনি সেনা প্রটোকলে জাতীয় পার্টির অফিস পাহারা দিচ্ছেন? এটা নিয়ে প্রশ্ন আছে। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো তখনই কেন জাতীয় পার্টির বিষয়টিও ভাবা হলো না? মানে 1 বছর পরে সে এখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে কেউ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছেন, বলছেন পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, পরিকল্পিতভাবে কারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের সাথে আপনাদের কোনো সংযোগ আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সঞ্চালক বিজ্ঞ আলোচকবৃন্দ, দর্শক যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আজকে জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, বিএনপি সবাই একই কথা বলছে। সূত্রটা হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সবার কথা কিন্তু সূত্র জায়গায় কথার মিল আছে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের জায়গায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাওয়া আর নির্বাচন বানচাল, আমি তো মনে করি নির্বাচনটা সুষ্ঠুভাবে উত্তরণের জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রয়োজন। আপনি বললেন আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করার দাবি উঠলো তখন কোনো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠলো না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে একই প্যাকেজে হয়ে যেতে পারতো এতদিন পরে, এখন কেন যখন জাতীয় পার্টির উপরে সবগুলো মানে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে? আওয়ামী লীগের অপরাধ আর জাতীয় পার্টির অপরাধ কিছুটা হলো ব্যবধান আছে। ব্যবধানের জায়গা থেকে যারা ফেসিবাদ কায়েম করেছে, গুম খুন তন্ত্র কায়েম করেছে, তাদের ফাঁসি, তাদের বিচার সবার আগে জনগণ চেয়েছে, সেটি কার্যকর করার জন্য সবাই আগে বলেছে। কিন্তু জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে তার প্রতি মানুষের দৃষ্টি ছিল, কিন্তু যখন দেখছে যে ষড়যন্ত্র তত্ত্ব বা যে কথাগুলো আজকে মাঠে ময়দানে আসছে, তার সাথে জাতীয় পার্টির বক্তব্য, তাদের চেয়ারম্যানের বক্তব্য, মহাসচিবের বক্তব্য, তাদের কিছু কর্মকাণ্ড এই সূত্রগুলোর সাথে মিলে যায়, যার কারণে আজকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিষিদ্ধের দাবিতে সোচ্চার হচ্ছে। সর্বশেষ নুরুল হক নূরের ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি সেখানে দেখেন যে নুরুল হক নূরের ঘটনার উপরে হামলা হয়েছে। তিনি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ যোদ্ধা ছিলেন এবং 18-র সে কোটা সংস্কার আন্দোলনের যে সূত্র ধরেই আন্দোলনটা সূত্রপাত হয়েছিল, সেখানে ওনার উপর হামলা হয়েছে। এই তথ্য কি জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের জানতেন না? কিন্তু তিনি যখন হামলার পরবর্তীতে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে ওনার অফিস থেকে বেরোচ্ছেন, তিনি কিন্তু হাস্যজল অবস্থায় বের হয়েছেন। সুতরাং এই সিমটমগুলো, এই মেসেজগুলো জনগণকে একটা বার্তা দেয়। বার্তাটা হচ্ছে যে আজকে আমাদের আসিফ মাহমুদ ভুঁইয়া যে কথা বলেছেন, এই কথার সাথে সেগুলো মিলে যায়। আওয়ামী লীগ ভর করে জাতীয় পার্টির উপর ভর করে তারা আসতে চায়। সুতরাং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিটা আগে জোরালো না হয়ে এখন জোরালো হয়েছে।
প্রেক্ষাপট, দৃশ্যপট, তাদের বক্তব্য, বিবৃতি, কার্যক্রম, সকল বিষয় সকল রাজনৈতিক দলের সামনে আসার কারণেই দাবিটা জোরালো হয়েছে। হয়তো আগে ভাবে জোরালো ছিল না, কিন্তু যতবারে আওয়ামী লীগের ফেসিবাদ তন্ত্রের কথা এসেছে ততবারে জাতীয় পার্টির তার সহযোগী হিসেবে, দোষর হিসেবে জাতীয় পার্টির নাম এসেছে। জাতীয় পার্টির নাম একবারও আসে নাই বা আলোচনা আসে নাই, এটা কিন্তু কখনো এরকম হয় না। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আরো কিছু সমীকরণ আছে, আমি চেষ্টা করবো আপনার কাছ থেকে সেই সমীকরণগুলো বুঝতে, জানতে। এস এম সাইফ মোস্তাফিজ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনারা আন্দোলন করেছেন, সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনার কথা বলেছেন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আচ্ছা, তাহলে সরকার কি করছে? মানে এই পরিকল্পনার কথা তাহলে সরকারের কি জানার কথা না? মানে কারা এই পরিকল্পনা করছে, সরকার তাদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না কেন? গণ অধিকার পরিষদের সভাপতিকে আইন শৃঙ্খলা বাহিনী মারধর করলো, এতে কি সরকারের সম্মতি ছিল না? মানে ধরেন প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে নেয়, বা এই বিষয়গুলো সরকার জেনেও জানে না, বা সরকার আসলে দুটি নানান ধরনের ইকুয়েশন কিন্তু হয়। আজকে আপনাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন, সেখানে বলেননি তাকে কিছু, যে আসলে সরকারের একটি অংশ বলছে জাতীয় পার্টির কে দিয়ে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হচ্ছে, আবার সরকারি গণপরিষদকে মারছে। মানে সমীকরণটা কি বুঝে এসেছেন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে? দেখেন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সহলোচক যারা আছেন এবং যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জাতীয় নাগরিক পার্টি যখন থেকে রাজনীতিতে মানে ওপেনলি আসছে, তখন আমাদের অনেক কাজকর্ম, অনেক কিছু, আপনারা অনেক সময় মব বলছেন, অনেক সময় বলছেন এরা অনেক ইনম্যাচিউর, এরা রাজনীতি বোঝে না, রাজনীতি এখনো শিখতে পারে নাই, আরও সময় লাগবে। আপনারা যারা আছেন তারা অনেক সময় এরকম করে ক্রিটিক করেন। কিন্তু এইরকম রাজনীতিক অপরিপক্ক ছেলেরা প্রথম থেকে যে দাবিগুলো নিয়ে আসছে, এখন তারা সবাই ফিল করছে যে এই কাজগুলো আগে হওয়া দরকার ছিল। ধরেন যে 1/11 যখন হয়, তখন আমরা তারেক জিয়া সাহেবকে দেখলাম যে তাকে একরকম মুচলেকা দিয়ে পুরো দেশ থেকে বিতাড়িত করা হলো, বলা হলো যে তিনি দুর্নীতি, মানে চাঁদাবাজি, অনেক কিছুর সাথে জড়িত। ওইগুলো তো আসলে তা ছিল না, তাই না? সেরকমভাবে আমরা কিন্তু এখন আবার দেখছি যে তরুণ ছাত্র নেতারা আছে তাদের বিভিন্নভাবে চরিত্র হনন করা হচ্ছে, দুর্নীতি দায় দেওয়া হচ্ছে, এবং এটা একটা মানে প্ল্যান করে এটা সাজানো হচ্ছে। কিন্তু আপনারা যারা বিজ্ঞ রাজনীতিবিদরা আছেন, আপনাদের কাছে সিচুয়েশনটা এরকম যে যত সমস্যা আছে, আপনার বাড়ির সমস্যা, আপনার জমির সমস্যা, আপনার এলাকায় সমস্যা, একটা সলিউশন কি? নির্বাচন। তো এই ওয়ান সলিউশনের মধ্যে যে বিএনপি আটকে গেছে, তারেক জিয়া সাহেব আটকে গেছেন এবং বিএনপি আটকে গেছেন, এটার জন্য ফল সবার ভোগ করতে হচ্ছে। আজকে নুরুল হক নূর কেন মাইট খেলো? এই জাতীয় পার্টির নিষিদ্ধের কথা তো আমরা আগেই বলেছি, আমরা তো প্রথম থেকেই বলছি, কিন্তু আমরা আওয়ামী লীগের জন্য নিষিদ্ধ করার জন্য যে ফাইটটা করতে হয়েছে, আপনারা আমাদেরকে মব টপ বলে একদম একাকার করে ফেললেন। কিন্তু এটা যে আসলে কতটা জরুরি ছিল অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে জাতীয় পার্টি, আপনারা এই জাতীয় পার্টি নিষিদ্ধের যে আন্দোলন গণ অধিকার পরিষদের, সেটা মানে এগুলো আসলে এরকম আন্দোলনে করার কথা ছিল না, এরকম ছায়া সরকার হওয়ার কথা ছিল না। চুপ্পু সাহেব কেন তার জায়গা এখনো আছে? আমরা যে মানুষগুলোকে দেখেছি যে আগের এস্টাবলিশমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারা এখনো কেন বহাল তবিয়তে আছে? জাস্ট বিকজ অফ এখন যে বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের একরকম সাইড ছিল, তাদের একরকম জায়গা ছিল যে হ্যাঁ থাকতেই পারে, না হলে দেশ বিশৃঙ্খলা হবে, তাদের সংবিধান, তারা এত শৃঙ্খলার মধ্যে কথাবার্তা বলে। একটু একটা কথা বলতে দিবেন, মানে আপনাদেরকে কখনো মব বলেছিল বা আপনাদেরকে কোনো একটা ট্যাগিং করা হয়েছিল, সেই বিষয়টি আপনি বলছেন, আপনারা কি ওই ট্যাগিং এর কারণে গোস্বা করে এখন আর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সামনে আসছেন না, কিন্তু অন্য কাউকে ঠিক সামনে পাঠাচ্ছেন? আমরা তো এখনো সামনে আছি, এরকম কিছু আমরা তো বারবার বলছি। মানে রিসেন্ট আমরা যমুনার সামনে তো আর যাচ্ছেন না। না, যমুনা দেখেন, আমরা তো প্রথম থেকে আমাদের দাবিগুলো খুব ক্লিয়ার কাট করে রাখছি। আমরা বারবার বলে রাখছি যে আমরা জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের যে 14 দল ছিল তাদের নিষিদ্ধের দাবি আমরা করে আসছি। এখন আমরা ধরেন যেটাই করি না কেন, সবার একটা ইস্যু দাঁড়ায় যায় যে এরা হচ্ছে যে নির্বাচন পেছাতে চায়, এদের হচ্ছে অন্যরকম এজেন্ডা। কিন্তু আমরা তো দিন শেষে আমরা বলছি যে আমরা সিস্টেমের পরিবর্তন চাই। মৌলিক সংস্কারগুলো যদি হতো তাহলে তো আমার মনে হয় এটা শুধুমাত্র আমি বা আপনি লাভবান হতো, এটা পুরো বাংলাদেশের জন্য। সাইফ মোস্তাফিজ, শুরুতে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে আজকে প্রধান উপদেষ্টার ওখানে গিয়েছিলেন, সমীকরণটা বুঝতে পেরেছেন কিনা সেটা জানতে চেয়েছিলাম। সাথে একটা প্রশ্ন করি, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এটাও বলেছেন নুরুল হক নূর জুলাই অভ্যুত্থানের প্রথম সারির নেতা, তার উপরে এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানায়। আওয়ামী লীগের আমলেও কোনো রাজনৈতিক দলের প্রধানের উপর এভাবে হামলা হয়নি। আওয়ামী লীগ আমলে এমন হামলা হয়নি বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন, আপনি বুঝেছেন কিনা একটু বুঝতে চাই। তার কথায় এমন বার্তা পাওয়া যায় কিনা যে আগেই ভালো ছিলাম? না, মোটেও এমন বার্তা পাওয়া যায় না। তবে যে সিচুয়েশন, মানে আমি বললাম যে বর্তমানে যে প্রধান রাজনৈতিক দলটি আছে
তাদের মানে ইচ্ছা মর্জিতে, বিশেষ করে লন্ডন থেকে প্রধান উপদেষ্টা আসার পর তাদের নির্বাচনমুখী যে রোডম্যাপ এবং দেশ পরিচালনা করা, সেখানেই ধরেন যে আমরা বারবার এই জায়গাগুলো ফেস করছি। আমাদের যে প্রতিনিধি দলগুলো ছিল, আমাদের যে পার্টি লাইন এবং আমাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল, বিশেষ করে আমরা নুরুল হক নূর যিনি গুরুতরভাবে আহত হয়েছেন সে ব্যাপারে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি। আমরা জানিয়েছি যে আমরা জাতীয় পার্টির মানে নিবন্ধন বাতিল সহ তাদের কার্যক্রম আমরা বাতিল চাই। আমরা জানিয়েছি যে এই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের যেন সুচিকিৎসা হয়, তাদের যেন প্রপার সেই ভ্যালুটা আমরা দিতে পারি আমাদের রাষ্ট্রে। আমরা জানিয়েছি যে আরব আমিরাত সহ যে প্রবাসে যেই 25 জন এখন আটক আছে তাদের মুক্তি, এরকম মেজর ইস্যুগুলো ছিল আজকের আলোচনার বিষয়। এবং আমরা গণপরিষদ নির্বাচন এই বিষয়টা আমরা উল্লেখ করেছি, কারণ জাতির স্বার্থে আমার মনে হয় যে এখন এই সিস্টেমেটিক পরিবর্তনটা যদি না হয়, শুধু যদি আমরা বলি নির্বাচন দেন কালকে নির্বাচন করে ফেলি, তাহলে ঘুরে ফিরে আমরা শিওর যে যেই দলই ক্ষমতায় আসুক না কেন তারা 5 থেকে 6 মাসের বেশি রান করতে পারবে না। এবং যেই ছায়া সরকারের কথা ভাই উল্লেখ করলেন, যারা এখন আসলে গভর্নমেন্টের ভেতরে থেকে বাইরে থেকে যেভাবে কলকাঠি নাড়াচ্ছে, তারা এটাই চাচ্ছে যে এই মানুষগুলোর মধ্যে ঝগড়া হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, এবং তারা দিন শেষে এদেরকে বিভাজিত করে তারা সুযোগ নিয়ে আবার ফিরে আসবে। ফ্যাসিবাদী যে সরকারের যে দোসররা ছিল তাদেরকে ইউজ করে জাতীয় পার্টির মতো যারা ছিল এবং সফটকোর যেসব আওয়ামী লীগার ছিল তাদেরকে ফিরিয়ে তারা আবার নতুন করে ফ্যাসিবাদী কায়েম করবে। তো আমার মনে হয় যে বড় রাজনৈতিক দলের বড় চিন্তা থেকে তাদের বোঝা উচিত দেশের সার্বিক পরিস্থিতি। জি, নীলুফার চৌধুরী মৌনি, বিএনপির যে প্রতিনিধি দল তারা তো সবার শেষে গেলেন প্রধান উপদেষ্টার অফিসে, তো আমি এখনো পর্যন্ত আপডেট পাইনি, সম্ভবত এখন প্রেস কনফারেন্সটি চলছে। সো এখন আমি আসলে জানি না বিএনপি কি বললো প্রধান উপদেষ্টার সাথে দেখা করে। অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছা জয়ী হবে। কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। 30 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি থেকে কিছুটা বললাম। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার পর যে বিবৃতিটি দেওয়া হয় সেখানের একটা অংশ এটি। কারা নির্বাচন বানচাল করতে চায় বলে মানে অন্তর্বর্তীকালীন সরকার একটা হিন্টস দিলেন? এই অশুভ শক্তি কে বা কারা, জানেন কিছু আপনি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছে আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। এখানে তো বলার অপেক্ষা রাখে না, এখানে আপনার ক্লিয়ার কাট কথা যে কারা নির্বাচন চায় না এই মুহূর্তে। লাইক আপনার এই এখন কিছুক্ষণ আগে এনসিপি বের হয়ে আসছে সরকার প্রধানের সাথে কথা বলে, তারা বলছেন যে গণপরিষদ নির্বাচন ছাড়া তারা নির্বাচনে যাবে না। তো এই যে জামাত বলেন যে পিআর ছাড়া তারা নির্বাচন করবে না, এবং পিআরের সাথে একই দিনে গণপরিষদ নির্বাচন ইলেকশনের দিন হতে হবে। তো বিএনপি এই জায়গাটায়, বিএনপি এবং সচেতন জনগোষ্ঠী এই জায়গাটা একমত না এই মুহূর্তে গণপরিষদ নির্বাচন অথবা পিআর পদ্ধতি নিম্নকক্ষে এটা সম্ভব না। তো এখান থেকে বোঝা যায়, এখানে তো ক্লিয়ার একটা জিনিস যে দুইটা দল, যদি 3টা দলকে সরকার বেশি গুরুত্ব দেয়, যেহেতু 3টা দলই ডাকে প্রথমে, আমি সেটার জায়গায় বলতে চাই যে 2টা দল এই কথাগুলো বলছে। আর দ্বিতীয়ত যেটা সরকারের ভেতরেই, সরকার কতটুকু চান আমি জানি না, সরকারের এত জানান দেওয়ার যে হতেই হবে ওই দিনই হবে, সরকার একটা ঘোষণা দিয়ে দিয়েছে, সরকার কথা এবং কাজের মিল রাখবে, একটা দেশের উনি নির্বাহী প্রধান, এটাই স্বাভাবিক। ওনার এত জোর দিয়ে সংযোগ করে তার বলার দরকার নাই। তার মানে ওখানেও ঘাপটি মারার কিছু মানুষ আছে, আবার এই যাদের দিয়ে খেলাচ্ছে তারাও আছে, সব মিলে কাদের লাভ হয় নির্বাচন না হলে? সরকারের আরেক অংশকে আশ্বস্ত করতে চাইছে যে নির্বাচন হবেই। সরকার কি চায় সরকার নিজে জানে কিনা। সরকার একজনকে নিয়ে তো সরকার হয় না, সে যদি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয় তারপরেও একজনকে নিয়ে হয় না। সংখ্যাগরিষ্ঠ, ওখানেও সংখ্যাগরিষ্ঠের একটা ব্যাপার থাকে, সেখানে প্রত্যেকেই চান কিনা এটা নিয়ে একটা ব্যাপার। কারণ তারা তো তাদেরই, যাদেরকে আমরা কিংস পার্টি বলে খ্যাত, যারা চাচ্ছে এবং সরকারের সাথে কথা বলেই তারা সব কাজ করে, কিংবা সরকারের ফ্যাসিলিটিস তারা সবকিছু ভোগ করে। একটু কথা বলি মাঝখানে, আপনি বলছেন যে এনসিপির সাথে কথা বলে সরকার কাজ করে, সরকারের মতো কিন্তু বিএনপিও ষড়যন্ত্র দেখছে। মানে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের যে বিবৃতির ওই অংশটা, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে। ওই বিবৃতিতেও অশুভ শক্তির কথা বলা ছিল। আমি শেষ করছি। কোনো দল নানান শর্তারোপ করে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবও বলেছেন পিআর না হলে নির্বাচন হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। কারো হুমকিতে মাথা নত করতে রাজি নয় দেশের জনগণ। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও বলেছেন যে দেশ বিদেশে অবস্থান করে পতিত ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে, দেশে থাকা একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে।
সরকারও অশুভ শক্তি দেখে, বিএনপিও অশুভ শক্তি দেখে। যেটা সাইফ মোস্তাফিজ বললেন যে লন্ডন থেকে ফেরার পরে সরকার আসলে ঠিক এনসিপি সুরে আর কথা বলছে না, বিএনপি সুরে কথা বলছে, এটা প্রমাণও আমি আপনাকে দেখালাম। দেখেন আমি আপনাকে বলি, তোর কথা ঠিক আছে, তার কথা যে একদম ভুল আমি ওটাও বলবো না। সরকার যখন বিশেষ বিশেষ সময় বিপদে পড়েছে এই 1 বছরের মধ্যে, তখন একমাত্র বিএনপি যদি সরকারের পাশে না দাঁড়াতো সরকার চরম বিপদ ফেস করতে হতো, কারণ বিএনপি একটা বড় দল, এটা অস্বীকার করার কিছু নাই। এবং এটা বুঝেই সরকার কিন্তু বিএনপির সঙ্গে বিএনপি করার জন্য কিন্তু লন্ডনে যায় নাই, তার কোনো উপায়ন্তর ছিল না বলেই সে লন্ডন গিয়েছেন। এবং লন্ডনে উনি কথা বলে একদম এককভাবে 1-to-1 কথা বলে উনার কি দরকার ছিল প্রেস কনফারেন্স করা, একই সাথে যৌথভাবে প্রেস কনফারেন্স করেছেন, সরকার আশ্বস্ত করার চেষ্টা করেছেন, এবং সেই আশ্বস্ততার মধ্যে এখনো সরকার প্রধান আছেন। কিন্তু সরকারের চেয়ে বিএনপি ক্ষমতাশীল বেশি, মানে বিএনপি সরকার চালায়। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রে যারা সংখ্যাগরিষ্ঠ তারাই তো ক্ষমতাসীন। সেইখানে গণতন্ত্র সরকার ইতিমধ্যে সরকার কেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝে যে ফ্যাসিস্ট চলে গেছে, ফ্যাসিস্ট বাদে এই দেশে বড় কার অবস্থানটা আছে, কার সাথে বেশি মানুষ আছে, এটা কিন্তু একদম চরম শত্রু এই কথা, সত্য কথাটা বলবে। তো সেই জায়গায় সরকারের যখন পায়ের নিচে মাটি থাকে না, তখন তো বিএনপিকেই সরকার প্রথম ডাকে, বিএনপি তো যায় পাশে দাঁড়ায়। এবং আজ পর্যন্ত এই 11-12-13 মাসে আপনার যতবার সরকার প্রধান ডেকেছেন বিএনপিকে, ততবার তার মনের কষ্ট দুঃখ নিয়েও কিন্তু পাশে দাঁড়িয়েছে এবং আশ্বস্ত করে এসেছে যে আমরা আপনার কথা মতো আপনি করেন, আপনাকে আমরা সমস্ত সহযোগিতা করব। এই যে সহযোগিতা করব, সেই সহযোগিতা আপনার মনে করেন যে এই পর্যন্ত আমরা নির্বাচনের আগে, এই আজকের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত আমরা এটার মধ্যে একটা সিমিলার পেয়েছি, আমরা অস্বীকার করব না। কিন্তু তারপরে সিমিলার কতটা পাবো, নূরের মায়ের খাওয়া দেখে কিন্তু বোঝা গেছে যে নূরের তো ওইখানে মায়ের খাওয়ার কথা না, ওইভাবে মায়ের খাওয়ার কথা না। তার মানে কি, একটা যে কোনোভাবে এই অবস্থানটাকে বিভিন্ন কায়দায় প্রবাহিত করার জন্য নূর একটা গিনিপিগ ছাড়া আর কিছুই না। নূরের জীবন গেলে কার কি আসে যায়, একটা দেশের, এই দেশের কি আসে যায়? নূরের জীবন গেলে নূরের ফ্যামিলি, নূরের স্ত্রী সন্তান এবং নূরের দল সাফার করবে। মনি, নূরকে কারা কেন গিনিপিগ বানালো সেই উত্তরটাও খোঁজার চেষ্টা করব। ইয়াসিন আরাফাত, বিএনপির কাছ থেকে আপনারা ক্ষমতার ভাগ চান এবং সেই ভাগ না পেলে 6টি দলকে সাথে নিয়ে নির্বাচন বয়কট করার জন্য কোনো প্ল্যান করছে জামায়াত ইসলামী। আপনারা কি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার সময় চেয়েছেন? এসব সত্য? দেখেন, জামায়াত ইসলামী যখন ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, ইসলামী রাজনৈতিক দলের জোটের কথা কিন্তু আজকে আসে নাই। আজকে সমকালের একটা রিপোর্টের কথা বলছেন, এটার আগে বিভিন্ন ফেসবুকে বিভিন্নভাবে কিছু টকশো ম্যান বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা, আমি কোনো রিপোর্টের কথা বলি না, আমি বলছি, আমি সূত্র ধরে বলছি, জামাত ইসলামী বিএনপির কাছে 50টা আসন চায়। এটা হচ্ছে জামাত ইসলামের যে ইমেজটা, সেটাকে একটা ক্ষুণ্ণ করার জন্য। যেই দল সরকারে গিয়ে 151+ আসন নিয়ে ক্ষমতা যাওয়ার জন্য স্বপ্ন দেখছে, জনগণের সমর্থন নিয়ে 151+, সেখানে আপনি একটা সাবোটাজ করে এক ধরনের প্রোপাগান্ডা চালিয়ে দুর্বল করার জন্য কথা বলছেন। এজন্য বিএনপির সাথে আসন ভিত্তিক সমঝোতার কোনো কথা আসে না। বিএনপি 149টা পাবে। আমি কে কতটা পাবে আমি বলছি না, আমি বলছি একটা দল বা জোট যদি সরকার গঠন করতে হয়, মিনিমাম তাকে 151 আসন নির্বাচিত হতে হবে। সেই জায়গা থেকে আমি বলছি, তো একটা দল যখন বা সে একটা জোট করে যখন ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখছে, তখন এটা প্রোপাগান্ডার অংশ হিসেবে যে এই দল তো আরেক দলের কাছে, আরেক জোটের কাছে 50 আসন চায়, সে কিভাবে ক্ষমতা যাবে, এটা একটা প্রোপাগান্ডার অংশ বলে আমরা মনে করি। এটা ইতিমধ্যে পত্রিকা আসার আগেই অনলাইনে আমরা অনেক দেখেছি। আমি একটু মিল দেখাই। ধরেন যে রিপোর্টের কথা আপনি বলছেন, সেটি প্রকাশিত হয়েছে 30 আগস্ট মঙ্গলবার। সেখানে বলা আছে, জুলাই সনদ বিষয়ে মতভিন্নতা কমিয়ে আনতে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে বৈঠক থেকে কোনো ইতিবাচক ফল আসেনি। অনানুষ্ঠানিক ওই বৈঠকে বিকেলে জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি এবং খেলাফত মজলিস একটি বৈঠক করে। তাতে জুলাই সনদ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না এমন মনোভাব তুলে ধরে দলগুলো। প্রয়োজনীয় সনদের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের কথাও বলা হয় বৈঠকে। আজকে 31 আগস্ট জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বললেন, সনদের পূর্ণ বাস্তবায়ন চায় জামায়াত, সেই ভিত্তিতেই নির্বাচন হতে হবে, যেটা ওই 30 আগস্টে পত্রিকায় এসেছিল। 30 আগস্টের পত্রিকায় যে কথা আসছে, এটা যে একটা প্রোপাগান্ডা, তার প্রমাণ হচ্ছে আরো 1.5 মাস আগে বিএনপিপন্থী কিছু ইউটিউবার এই কথাটা ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, জামাত বিএনপির কাছে 50টা আসন চায়। এটা একদম হাস্যকর একটা কথা। জামাত ইসলামী আজকে পর্যন্ত বিএনপির সাথে জোট হবে
এরকম কথা কোথাও বলে নাই। আসনের সমঝোতা হবে কোথাও বলে নাই। কিন্তু বরং জামাত ইসলামী যত জায়গায় বক্তব্য দিয়েছে, সমাবেশ করেছে, জামাত ইসলামী স্পষ্ট ভাষায় বলেছে এবার ইসলামী দলগুলোকে নিয়ে জামাত ইসলামী একটি ইনক্লুসিভ জোট করতে চায়। এবার একটা সুযোগ এসেছে সকল ইসলামী দলের একটা বাক্স তৈরি করার জন্য, একটা প্রতীকে নির্বাচন করার জন্য। একটা জায়গায় যদি 7-8টা ইসলামী দলের একজন প্রার্থী হয়, সেখানে অন্য কোনো দল প্রার্থী দেবে না। এই ভিত্তিতে আজকে 6 মাস ধরে কথাটা আসছে। ইয়াসিন আরাফাত, জামাতের সব কথা কি আসলে যৌক্তিক হয়? যেমন জামাত সবার আগে 300 আসনে প্রার্থী দিয়েছে, আবার জামাত পিআর চায়, খুবই কন্ট্রাডিক্টরি। আবার দেখেন, আমি আপনার কথা বলি, আমি শেষ করি, আমার প্রশ্ন শেষ করতে দেন। আজকে আপনাদের নায়েবে আমির এটাও বলেছেন যে সব ঠিক হয়ে যাবে, মানে প্রধান উপদেষ্টাকে বলে এসেছেন সব ঠিক হয়ে যাবে বলবেন, আবার দেখবেন নির্বাচনে অনিয়ম হবে, আবার রাতে দুঃখ প্রকাশ করবেন, এসব হবে না। এই সরকার দখলদারদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়নি, যে সরকার এসব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার কিভাবে নির্বাচন করবে আমরা তা নিয়ে শঙ্কিত। পরিস্থিতির উন্নতি হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এটা কি ইঙ্গিত দিয়ে আসলেন না যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক না হলে আপনারা নির্বাচন? দেখেন, আপনি শুরুতে একটা কথা বলছেন যে পিআর না হলে জামাত ইসলামী কখনো নির্বাচনে যাবে না। এই লাইনে, এই কথা, এই শব্দ দিয়ে জামাত ইসলামী কখনো বক্তব্য দেয় না। জামাত ইসলামী বলেছে পিআর নিয়ে তারপর জামাত ইসলামী নির্বাচনে যাবে। জামাত ইসলামী বলেছে তারা জুলাই সনদের আইনগত ভিত্তি রচনা করে নির্বাচন ব্যবস্থা করবে। জামাত ইসলামী বলেছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে তারা নির্বাচন ব্যবস্থা করবে। আমরা নির্বাচনে যাব না কোথাও বলিনি। দেখেন, একটা রাজনৈতিক দল সে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবে, আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করবে, দাবি আদায়ের প্রস্তুতি গ্রহণ করবে, সবকিছু করবে। একটা বিচক্ষণ রাজনৈতিক দল তো সে তার সকল উইংকে সে সজাগ রাখবে, প্রস্তুত রাখবে। আমরা 300 আসনে প্রার্থী ঘোষণা করেছি কি জন্য? আমরা বিগত 16 বছরে আমাদের কোনো নেতৃবৃন্দ জনগণের কাছে যাওয়ার সুযোগ পায়নি, আওয়ামী লীগ সে সুযোগ দেয় নাই। এই জন্য আমরা সবার আগে প্রার্থী ঘোষণা করেছি, আমার প্রার্থীকে জনগণ চিনতে পারে, বুঝতে পারে। এটা জামাত ইসলামের আমি মনে করি আদর্শ কৌশল। বুঝতে পারে সেটা আসন ভিত্তিতে হবে কেন? পিআরের যে পদ্ধতি, ওপেন পদ্ধতিতে আপনি কাকে এমপি বানাবেন 300 জনের একটা তালিকা জনগণের কাছে দেয়া লাগবে। আমরা সেই 300 জন এখনো বাছাই করে নিয়েছি। সেটা আসন ভিত্তিতে হওয়ার দরকার, আসন ভিত্তিক হওয়ার তো প্রয়োজন নেই। আসন ভিত্তিক হওয়ার এখানে প্রশ্ন আসে না। প্রশ্ন হচ্ছে আপনি 1 থেকে 300 জন দিয়েছেন কেন? না, আমরা জনগণের কাছে পিআর এর ব্যাপারে কথা বলতে হবে না? আমার রিপ্রেজেন্টেটিভ ওই ব্যক্তি ওই এলাকায় পিআর এর পক্ষে কথা বলবে, এবং আমি সেখান থেকে আমার পরবর্তী 300 সিরিয়াল সেখান থেকে করব। এটা আমি মনে করি জামাত ইসলামী নির্বাচনের একটা কৌশল, যে কৌশলের কারণে যেটা জনগণের কাছে ইতিমধ্যে পিআর বিষয়টা আস্থাভাজন জায়গায় গিয়েছে। দেখেন, এরপর আপনি বলছেন আজকে জামাতের নাইবে আমি যে ইঙ্গিত দিয়েছি, এটা তো জামাত বহু আগে থেকে বলছে পিআর আমরা দাবি করছি, বিএনপি মানছে না। এখানে আলোচনা হওয়া দরকার, ডায়ালগ হওয়া দরকার, পারস্পরিক আলোচনা হওয়া দরকার। জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরে যে মিছিল, সেখানে ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহির প্রধান অতিথি ছিলেন। আরো 1 মাস আগে পিআর দাবিতে মিছিল ছিল, সেখানে আমি স্টেজে ছিলাম। সেখানে ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহির 1 মাস আগের কথা বলছি, সেখানেও বলেছে আপনারা যদি পিআর না বোঝেন আসলে আমরা বসি, আমরা রাজনৈতিক দলগুলো বসে আলোচনা করি। আলোচনা করে যদি আপনারা বেটার মনে করেন, আপনারা যদি যুক্তিতর্ক দিয়ে সেটাকে গ্রহণযোগ্য মনে করতে পারেন, আমরা মানব, অসুবিধা কি? আপনার জন্য আমার সময় এখন আর বরাদ্দ নেই, কিন্তু আপনার কথা থেকে আসলে প্রশ্ন জাগে। আপনি বলছেন রাজনৈতিক দলের নেতারা যদি পিআর না বুঝে তাদেরকে ডেকে বোঝাবেন। রাজনৈতিক দলের নেতারা না বুঝলে জনগণ কিভাবে বুঝবে? সেই আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা জনগণকে বোঝাতে চায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। জি, আমি আসছি আবার আপনার কাছে। সাইফ মোস্তাফিজ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুলিশ মানবিক হলে সহিংসতা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, আবার কঠোর হলে সমালোচনা হচ্ছে। আবার আইন শৃঙ্খলা বাহিনীর গোপালগঞ্জের তৎপরতাকে যারা সঠিক বলছে তারাই বিজয়নগরের তৎপরতার কঠোর সমালোচনা করছে। এই প্রবণতা কেন? ক্ষেত্রে মানে এক এক দলের জন্য এক এক রকম ফর্মুলা বা ব্যবস্থা কিনা? না, একদমই না। আমার মনে হয় যে প্রত্যেকটা মানে বাংলাদেশের নাগরিকের জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের যেসব বাহিনী আছে তাদেরকে যথাযথভাবে ব্যবহার করা উচিত। সেটা এনসিপি হোক, গণ অধিকার হোক, বিএনপি হোক বা জামাত হোক, এটা একদম ক্লিয়ার। সেটা শুধুমাত্র একটা দলের ক্ষেত্রে হবে আর একটা দলের ক্ষেত্রে হবে না, এটা আমি মনে করি না যে রাইট। এবং আমি দেখছি যে আসলে সবার ক্ষেত্রেই সেই ভূমিকাটাই পালন করা হয়। আপনি গোপালগঞ্জের আমাদের ইনসিডেন্টটা বললেন, আমার মনে হয় যে বিএনপির আরও 1000 ইনসিডেন্ট আছে যেখানে আসলে সেভাবে তাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, এবং এটা ঠিক আছে। মানে একটা রাজনৈতিক দলের মত প্রকাশের জায়গায় যদি বাধাগ্রস্ত হয়, সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার জায়গাটা তো আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে উচিত। জি, উচিত তো অনেক কিছুই, কিন্তু সেই রকম পাচ্ছি না। কিছু আপনাকেই প্রশ্ন করছি। কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মহল বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য নানাভাবে বাংলাদেশকে অস্থির করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। বলেছেন এই অস্থিরতা নিয়ন্ত্রণে বাংলাদেশের সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এর চেয়ে আর কোনো জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখি নাই। প্রতিদিন যান হাতে নিয়ে বের হতে হচ্ছে। কেন 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যান হাতে নিয়ে বের হতে হচ্ছে? আমি ওনার সাথে একমত, আবার কিছু ক্ষেত্রে আবার ডিসএগ্রিও করি। তার সাথে আমি আপনার কিছু বক্তব্য আমি উল্লেখ করতে চাই। তিনি বললেন যে নুরুল হক নূর এরকম নেতা যদি মারাও যায় তাহলে আসলে কোনো সমস্যা বা কিছু হবে না। মানে আমার কথা হচ্ছে যে ফ্যাসিবাদী আমলে যে মানুষগুলোই সংগ্রাম করেছে তাদের মধ্যে নুরুল হক নূর অন্যতম। এবং আমরা যারা আসলে রাজপথে থেকে লড়াই করছি, হয়তো হইতে পারে যে আমরা অনেক ছোট দল,
হতে পারে আমরা হয়তো বা 300-400 আসনে জিততে পারছি না বা ওই স্বপ্ন দেখছি না, আবার হয়তো বা জিতে গেছে অলরেডি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের যে সহযোদ্ধা তাদের ওই সম্মানটা নিশ্চিত করা উচিত। তো এই জায়গা থেকে আমি আপনার ওই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। আবার আপার একটা কথা উল্লেখ করলো যে সরকারের অনেক সময় পায়ের নিচ থেকে মাটি চলে যায়, তো এই মাটিটা আসলে কারা সরায় নেয় সেটাও দেখা উচিত। দেখেন এখন আজকের দুইটা ঘটনা আপনি উল্লেখ বলছেন বিএনপি সরায় নেয় আবার বিএনপি ভরে দেয়। হ্যাঁ, আপনি ঘটনা বললে আমি বলছি না, সেটা আপনি বলেন সেটা কি। যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সারা রাতব্যাপী হামলা হলো এবং আমরা দেখলাম যে প্রায় মানে 100-র কাছাকাছি শিক্ষার্থী আহত হয়েছে এবং দুজনের অবস্থা বেশ সংকটাপন্ন, প্রভিসি আহত হয়েছে। তো সেখানে আমরা দেখলাম যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুসুম বড়ুয়া, তার কিছুটা ইনভলভমেন্ট পাওয়া গেছে, উস্কানি পাওয়া গেছে, সেখান থেকে তাকে বহিষ্কার করেছে, একটা ঘটনা। আবার আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম রাষ্ট্র বানচালের জন্য সরাসরি ছাত্র দলের যে প্রেসিডেন্ট সে সেখানে কিরকম একটা আক্রমণ করলো, হামলা করলো সেখানে উপস্থিত সবার মধ্যে, এবং বাইরে থেকে ছাত্র দল যুব দলের লোকদেরকে এনে ক্যাম্পাসের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো। এবং আমরা খুব দেখছি যে হঠাৎ করেই আওয়ামী লীগ মিছিল করছে, মানে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করা, এগুলো আসলে কারা করছে, মানে কাদের সহচর্যে আসলে এই আওয়ামী লীগ আবার নতুন করে ফিরে আসার চেষ্টা, মানে সুযোগটা পাচ্ছে। আমরা কয়েকদিন আগেই মেয়র আতিকের একটা ভিডিও দেখলাম যে অভ্যুত্থানের পরেই সে আবার আরামসে হচ্ছে বিএনপির কিছু নেতাদের নিয়ে দলবল নিয়ে হচ্ছে তার অফিসে যাচ্ছে, কিছু ডকুমেন্ট হয়তো নিয়ে আসছে। তো এই ডটগুলো যদি আপনারা মিলান তাহলে বুঝবেন যে কারা আসলে গভর্নমেন্টের পায়ের নিচ থেকে মাটি সরায় নেয়, আবার কারা মাটি দেওয়ার জন্য সরকারের কাছে আসে যে আমাদেরকে একটু প্রায়োরিটি দেন, আমরা যেটা বলবো সেটা শোনেন। নীলুফার চৌধুরী মনির কাছে যেতেই হচ্ছে, সরকারের পায়ের নিচ থেকে আপনারাই সিধেল চোরের মতো মাটি সরায় নেন, আবার আপনারাই যখন প্রয়োজন হয় মাটি ভরায় দেন। সাইফ মোস্তাফিজের কথা থেকে সেটাই বুঝলাম। কুসুম বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুবই কি বলবো সহিংসতাপূর্ণ ঘটনা ঘটেছে, আপনাদের দলের একজনের বিরুদ্ধে ঘটনাটির পেছনে উস্কানি দেওয়ার অভিযোগ, আপনারা বরাবরের মতোই বহিষ্কার করে এই খালাস। আমরা বহিষ্কার না করলে কি করতে পারি আপনি বলেন তো? আমাদের কি অ্যারেস্ট করার অধিকার আছে? আমরা কি ধরপাকড় করতে পারি? আমরা কি মেরে ফেলতে পারি? আমরা কি গায়ে হাত তুলতে পারি? একটা মানুষ রাজনীতি করে তার নৈতিকতা নিয়ে আসে, নৈতিকতার সাথে তাকে কি করা যায়? সর্বোচ্চ আজীবনের জন্য বহিষ্কার করা যায়, যে কোনো দলের হোক। তাকে তো মারার কোনো রাইটস নাই। এটা পারে কে? সরকার। সরকারের কাছে বিএনপি রিকোয়েস্ট করেছে যে আমরা বহিষ্কার করবো, আপনারা আইনটা আপনাদের হাতে তুলে নেন, আইনটার শাস্তির মুখোমুখি করেন তাকে। সরকার করে নাই। সরকার যে যাদের কাছে দায়িত্ব দিয়েছে, যদি পায়ের তলা থেকে মাটি সরায় আমি ফেলেন। বলি সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, বাংলাদেশের মিলিটারি যাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা বলে যে আমাদেরকে বলা হয়েছে কাউকে অ্যারেস্ট করতে গেলে তাদের পারমিশন নিতে হবে। তার মানে সরকার তাদেরকে পারমিশন দেয় না। তাহলে এখানে নেপথ্যে কে এই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে? আমরা যখন বারবার এই সরকার আসার পরে যখন বলেছিলাম যারা আওয়ামী লীগের পালিয়ে গেল, সরকার পালিয়ে যেতে সুবিধা করে দিল 2-3 হাজার হাই প্রোফাইলের নেতাদেরকে, আর যারা থাকলো তাদেরকে শাস্তির মুখোমুখি আনলো না। কিছু কিছু নেতারা, সব দলেরই কম বেশি সব দলেরই আছে, কিছু কিছু নেতারা কিছু আসামি করলো, তারপরে আসামির সাথে আর ইসের সিমিলার পাওয়া যায় না, মেরিট যদি না থাকে সেটা তো আরো খারাপ কথা, আরো দুঃখজনক কথা মামলার। তো সেই জায়গায় সরকার কিন্তু চুপ করে বসে আছে, মবকে জন্ম দিয়ে আরামে আরামে তামসা দেখছে সরকার। সরকার যদি একটা দেশের তামসা দেখে, আর কারো কাছে তো আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা নাই। আপনি দেখেন যে নূরেরা কি করলো, যদি তামসা দেখে। নীলুফার চৌধুরী মনি, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনার অনেক অভিজ্ঞতা, আপনি সংসদ সদস্য ছিলেন, একটু বুঝতে চাই, সরকার যদি মবকে উস্কে দিয়ে তামাশা দেখে, সরকারের কি লাভ, বিএনপির কি ক্ষতি বা বিএনপির কি লাভ? আমি আপনাকে যদি এটা প্রমাণটা দিই যে নূরকে দিয়েই আমরা কথা বলি, নূর যদি ওইখানে অন্যায়ভাবে নূরের দল যেয়ে থাকে, সরকার বিচার করতে পারতো, অ্যারেস্ট করতে পারতো। কিংবা এই যে জাতীয় পার্টি যখন জামাত ইসলামী এনসিপি মিলে একদম গায়ে গা মিলিয়ে ছেলে মেয়ে মিলে, আমরা ভিডিওতে যা দেখলাম, ঠান্ডা পানির বাতাসের মধ্যে থেকে 144 ধারা ভঙ্গ করে মঞ্চ তৈরি করে যখন নিষিদ্ধ করালো, তখন সরকার তো এক সিগনেচারে 2টা করতে পারতো, যে তাদের সাথে যারা ছিল জাতীয় পার্টি, কেন আমি থাকলে আমিও নিষিদ্ধ, সেখানে করতে পারতো। তারাও করে নাই, যারা আন্দোলন করেছে তারাও চায় না। 1 বছর সবাই তামসা দেখেছে। তারপরে আপনি জাতীয় পার্টি আমাদের সঙ্গে টকশো করেছে বিভিন্ন টেলিভিশনে, আমরা গিয়ে যখন দেখেছি আমাদের সাথে বসছে, কেউ কি উঠে চলে আসছে, কোন এনসিপি উঠে চলে আসছিল, কোন জামাত ইসলামী উঠে চলে আসছিল, আমরা তো চুপ করেই আছি, আমরা কিছু বলবো না, তবে আমরা নৈতিকভাবে সমর্থন দেই না। তো সেই জায়গায় এতদিন পরে যখন এটা হলো, তাহলে সরকার কি এইখানে কি আপনার মানে ষড়যন্ত্রকারীদেরকে, যারা অন্যায় করেছে, ফ্যাসিস্টদেরকে বাতাস দেয় নাই সরকার?
এই মপটা সরকার তৈরি করে নাই? গত পরশু দিনের যে মাপটা হলো, নট অনলি সরকার, মাঠটাও তো সরকারই দিল। মানে সরকারের লাভটা বুঝতে চাচ্ছি না, সরকারের লাভ তো আমার বলার কথা না। সরকারের লাভ, সরকার দেশটাকে রাষ্ট্রের দিকে নিয়ে যায়, সরকার তো ততদিন থাকতে পারবে। আজকে যদি কোনো কারণের জন্য নির্বাচন পিছিয়ে যায়, লাভটা কার বলেন তো? যারা চেয়ারটাকে ভালোবেসে ফেলেছে তাদের লাভ। তো এই ভালোবাসার চেয়ারকে নিয়ে আপনার ওই চেয়ারটা যারা সরকারের ঘাড়ের উপর উঠে কান ধরে বসে আছে, তারা মনে করছে আমি তো চেয়ারে না বসে এই চেয়ারে, ওই যে লজিকের মতো যে আমি মাটির উপর, চেয়ারের উপর, চেয়ার মাটির উপর, আমি মাটির উপর। তো যারা যারা তাদের ঘাড়ে বসে আছে তারাও তো আরো বেশি সুবিধা ভোগ করছে, ক্ষমতা ভোগ করছে। তাদের কথা মতো সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে যাচ্ছে, তাদের কথা মতো প্রশাসনের সব সচিব হয়ে যাচ্ছে, তাদের কথা মতো ডিসিএসপি সারা বাংলাদেশের 64 জেলার হয়ে যাচ্ছে, তাদের কথা মতো ডিসিএসপি তাদের দেখে স্যালুট দিয়ে দাঁড়িয়ে থাকছে। আমি কারোর নাম ধরছি না, আমি যারা যারা, শুধু জামাত বলবো তা না, যারা যারা সুবিধাগুলো যেখানে নিচ্ছে। এই যে আমার ভাই একটা কথা বললো যে আমাদেরকে নষ্ট করে দিয়ে, নষ্টের দিয়ে একটা ফায়দা নিবে। ঘটনা সত্যি, তাহলে নষ্ট হওয়ার বাবা তোমরা সুযোগটা দাও কেন? যদি কেউ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেলেন, তখন তার ওই সার্কিট হাউস থেকে একটা ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি বের হয়েছিল। আমরা বলি জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক শক্তিশালী। খুদ শেখ হাসিনা, ফ্যাসিস্টের একদম মহারানী, সে পর্যন্ত কিন্তু ওইটা নিয়েই টিটকারি দিত যে ওর নেতার তো এই ছিল। তার মানে কি, সততা একটা জীবনের উৎকৃষ্টতম জায়গা, সেই জায়গাটা তারা ধরে রাখতে পারে নাই। তাদেরকে যখন সাবেক এমপির বাসায় যখন টাকা নেওয়ার জন্য পাওয়া যায়, আর হাঁসের মাংস খাওয়ার জন্য যখন একই সময়ে যখন হোটেলের সামনে ওই নীলা হোটেল আর ওয়েস্টার্ন হোটেল একাকার হয়ে যায়, যখন একদম আপ টু ডাউন যখন একাকার হয়ে যায়, তখন কিন্তু 5টা কথা বলার সুযোগ তারাই করে দেয়। জি, কিন্তু আসলে সরকার ব্যর্থ হলে বিএনপির এই ধরনের কথা বলার সুযোগ চলে আসে কিনা, যে বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। আজকেই আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই ধরনের কথা কিন্তু একসময় আওয়ামী লীগও বলতো বা আওয়ামী লীগও ভাবতো। দু দলের ভাবনার মধ্যে মিল কেন হঠাৎ করে খুঁজে পাওয়া গেল? মিলের কথা বলছি না, আমি এক লাইনে শেষ করে দিব। সেটা হচ্ছে বিএনপি তার অতীত শাসন কার্য দিয়ে প্রমাণ করে দেখিয়েছে 74-এর দুর্ভিক্ষ থেকে একটা দেশকে উঠে আনা, দেখিয়েছে যে ওই দিনও দেশের অবস্থা অস্থিতিশীলের চরম পর্যায়ে ছিল। আমি অন্য সময়ের কথা বাদ দিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ের কথা বললাম। এখনো বিএনপি আশা করে যে সমস্যা যতই থাক এটা করতে পারবে। এটা মানে আওয়ামী লীগের কথা বলার ধরন না। ফারুক হাসান, আপনাদের দলের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে অন্তত 25টি জেলা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। এর মধ্যে রাজশাহী, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঠাকুরগাঁ, গাইবান্ধায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আপনাদের দলের নেতাকর্মী সহ সভাপতির উপর লাঠিচার্জ করেছে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু জাতীয় পার্টির সাথে আপনাদের দ্বন্দ্ব হলেও তারা কিন্তু নিষিদ্ধ না। তাদের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা, মানে কার ক্ষোভ কার উপরে গেল? ধন্যবাদ আপনাকে। দেখুন, জনগণ কর্তৃক 5ই আগস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী, তার সহচর যারা ছিল তারা কিন্তু নিষিদ্ধ হয়েছে। 5ই আগস্ট জনগণ একটা সম্মিলিত রায় দিয়েছে যে এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং তাদের কোনো সহযোগী দোসর যারা রয়েছে এরা এই বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এটা জনগণের রায়। বাট এই জনগণের রায়টাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই সরকারের মোটা থেকে প্রায় 8-9 মাস সময় লেগেছে, যেটা আসলে আমরা কোনোভাবেই চিন্তাও করতে পারি নাই যে আওয়ামী লীগকে 5ই আগস্ট বাংলাদেশ থেকে জনগণ বিতাড়িত করেছে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এই সরকার এতদিন সময় নিল কেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একই সাথে যেটি কিছুক্ষণ আগেই করেছেন যে জাতীয় পার্টি বা অন্যান্য যে দলগুলো রয়েছে যারা আওয়ামী লীগের বিশ্বস্ত সহযোগী ছিল বিগত 15-16 বছর, তাদেরকে কেন এক সাইনে নিষিদ্ধ করলো না, যেটা আপা আমাদের করেছেন? আসলে এটা একটা কোয়েশ্চেন, এটা একটা প্রশ্ন। কেন সেদিন একই সাথে আওয়ামী লীগ প্লাস তাদের অন্যতম সহযোগী যারা 14 দল জাতীয় পার্টি তাদেরকে নিষিদ্ধ করলো না? এই প্রশ্নের উত্তর আশা করি সরকার দিতে পারলে সবচেয়ে ভালো হতো। আজকে দেখেন, আমি আসলে একটু ভিন্ন আঙ্গিকে কথাটা বলতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস উনাকে আমরা নিয়ে আসছিলাম বড় একটা আশা ভরসার জায়গা থেকে, এবং আমাদের একটা বিশ্বাস ছিল যে এই ব্যক্তিটা বাংলাদেশে আসলে এই যে ভঙ্গুর একটা অবস্থা, এই অবস্থা থেকে বাংলাদেশকে তিনি পরিত্রাণ দেবেন, একটা সুন্দর কাঠামোগত ডেভেলপমেন্টের দিকে আমাদের নিয়ে যাবেন। বাট এই 1 বছরে সামগ্রিক যে মূল্যায়ন, এই মূল্যায়ন থেকে আসলে আজকে বলতে আমরা বাধ্য হচ্ছি এটা আমাদের ভুল চয়েস ছিল। কেন ভুল চয়েস? দেখেন, সাকিব আল হাসান ওয়ার্ল্ড খ্যাত একজন ক্রিকেটার, আবারও বলছি সে একজন ক্রিকেটার। এই সাকিব আল হাসানকে আপনি যদি একজন ওই ফুটবল খেলার মাঠে ছেড়ে দেন, সে কিন্তু একটা কিকও মারতে পারবে না, বিকজ সাকিবের এখানে কোনো এক্সপিরিয়েন্স নেই। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মানে হি ইজ এ গ্লোবাল ফিগার, সারা পৃথিবী মানে তাকে চিনি, সারা পৃথিবীময় তিনি ঘুরিয়ে বেরিয়েছেন, কথা বলেছেন। বাট বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, যে পলিটিক্যাল সিস্টেম, যে পলিটিক্যাল আপনার এরেনা, এই এরেনাতে ওনার বিন্দু পরিমাণ কোনো রাজনৈতিক শক্তিগুলো সবাই বলে তাকে সিলেক্ট করেছেন। এটা আমরা সিলেক্ট করেছি, এটা আসলে এভাবে বলাটা আপনার ঠিক হবে না। মানে সিলেক্ট করেছে ওই সময় যারা ছাত্র নেতা ছিল বা এই গণঅভ্যুত্থানের যারা ফ্রন্টলাইন লিডার, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র হঠাৎ কেন সামনে আনছেন? তো 1 বছর আগে এই 1 বছরের যে আপনার
মানে সামগ্রিক মূল্যায়ন ফলাফল, এই ফলাফল মানে দেখে তো আমরা বলছি। আজকে দেখেন এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ডান দিকে একটা সাংঘর্ষিক অবস্থা কেন তৈরি হলো, এর পিছনে কারা দেয়? এই প্রশ্নটি আপনি করেছেন? করেন নাই? তিনি তো বারবার আজকেও বসেছেন তিনি। প্লিজ প্লিজ আপনাকে এই প্রশ্নটা করতে হবে, আজকে সামগ্রিকভাবে বাংলাদেশের এই অধপতন অবনতির পিছনে কারা দেয়, কেন হলো? আমি যদি এই প্রশ্নটি আপনি আমাকে করেন, আমি বলবো এর পিছনে এই সরকার 99% দায়ী। কেন? দে হ্যাভ নো অথরিটি টু ক্লাসিফাই এনি পলিটিক্যাল পার্টি স্মল অর বিগ। সরকারের এই কোনো এখতিয়ার বা অধিকার নেই যে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে বড় দল বলা, ছোট দল বলা বা কাউকে টেনে উপরে তোলা। সরকারের কাজ দেশ চালানো। কিন্তু আজকে আমরা দেখছি যে কোনো এক অজানা কারণে কিংবা জানা কারণে এই সরকার কি করছে, যেমন আজকে দেখেন 3টি বৃহৎ পলিটিক্যাল পার্টির সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বৈঠক। দ্যাট মিনস ওই 3টা পার্টি বড় আর বাকি যারা তারা ছোট, তারা এ ক্যাটাগরির, বাকিরা বি ক্যাটাগরি। এই যে একটা ক্লাসিফাইড একটা অবস্থা সরকার তৈরি করলো। এখন আমার মধ্যে মানে একটা মানে অটোমেটিক্যালি প্রতিহিংসার একটা মানে জিনিস জাগ্রত হয়ে গেল। আরে আমি 10 বছর 15 বছর লড়াই সংগ্রাম করলাম, আমি প্লিজ আমি যুদ্ধ করলাম, আমি সংগ্রাম জেলে গেলাম, রিমান্ডে গেলাম, আর উনি কালকে এসে প্রধান দল হয়ে গেল। এটা এই সরকারের দায়িত্ব ছিল না। সরকারের দায়িত্ব কি ছিল? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে নিয়ে যৌথ আপনার সবার আয়োজন করা বা আপনার কি বলে এটাকে মানে জয়েন্ট মিটিং আয়োজন করা। যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে সরকারের একান্তই আলাদা আলোচনা দরকার হয়, ভাই আপনি একান্তে ডাকেন, আপনি প্রতিনিধি পাঠান, বিএনপির সাথে কথা বলেন, জামাতের সাথে কথা বলেন। কিন্তু আপনি যখন পরিষ্কারভাবে মানে আপনি প্রাতিষ্ঠানিকভাবে ক্লাসিফাইড করবেন, তখনই কিন্তু আপনি এই জিনিসটা পরিষ্কার করে দিচ্ছেন যে আমার কাছে ওই 3টা পার্টি গুরুত্বপূর্ণ এই ক্যাটাগরি আর বাকিরা বি ক্যাটাগরি। তখনই কিন্তু এই যে সাংঘর্ষিক ডান দিক অবস্থাটা তৈরি হয়। এই যে আপনার ক্ষোভের কারণ আমি বুঝতে পারছি, সরকারকে লাইবিলিটি দিতে হবে, সরকারকে দায়িত্ব হবে। আজকে দল লেগেছে যে আমরা লাইবল করছি কেন? বিকজ এর জন্য 30% দায়ী, অন্য কেউ না। ফারুক হাসান, যদি সময় পাই আপনাকে দেব। জি, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ডক্টর ইউনূস আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে থাকেন তাহলে যখন বলা হয়েছে লতিফ সিদ্দিকীর 2 গালে জুতা মারো তালে তালে, তখনই ডক্টর ইউনূস আপনার 2 গালেও জুতা মারা হয়েছে। আর যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকতেন তাহলে এরকম হওয়ার কথা ছিল না। মুক্তিযুদ্ধ করে যদি পাকিস্তানের কাছে অত্যাচারিত হতে হয় তাও শান্তি, কিন্তু বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে পোলাপাইন জন্ম নিল কিভাবে? বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে পোলাপান জন্ম নিয়েছে, তার এই কথার সাথে আপনি কি একমত, দ্বিমত অথবা অন্য কিছু? দেখেন, কিছু কিছু মুক্তিযোদ্ধা আছেন যারা চেতনার ব্যবসা করে, চেতনা ধারণ করে। ফেসিবাদ যখন জুলুমতন্ত্র করেছিল, মানুষকে হত্যা করেছিল, আয়না করে নিয়ে গিয়েছিল, এই মুক্তিযোদ্ধারা তো দেশপ্রেমিক হিসেবে সবার আগে কথা বলার কথা ছিল, তারা তো চুপ মেরে কথা ছিল, কথা বলেন, সবাই চুপ ছিলেন না। যারা আজকে এই ধরনের কথা সামনে নিয়ে আসেন তারা বেশিরভাগের কথা বলেন না, চুপ করেছিলেন। তারা বরং শেখ হাসিনার কাছে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা, ফ্ল্যাট, বাড়ি গাড়ি নেওয়ার চেষ্টা করেছেন। আজকে সে কথা বলেছেন। মুক্তিযোদ্ধার নাম ধরে, যেমন 14 গ্রামে এক মুক্তিযোদ্ধার কথা আসছে যে মুক্তিযোদ্ধা পিটাইয়া পানির মধ্যে ফেলছে, কিন্তু যখন ওই ব্যক্তিরা প্রতিহিংসার জায়গা থেকে বা আক্রোশের জায়গা থেকে আগের প্রতিশোধ নিতে গিয়েছে, তখন তাকে মুক্তিযোদ্ধার নামে চিত্রিত করা হয়েছে। এই ধরনের কথা এই সমাজে আছে। এজন্য গত পর্বে আমি একদম দেখিয়েছিলাম দুদকের তালিকায়, পাথর চুরির তালিকায় জামাত ইসলামের 2 জনের নাম আছে। তাই বলে কি জামাতের সবাই পাথর চোর? যারা একজনও পাথর চোর না। আপনি যে দুদকের তালিকার কথা সেদিন বলেছিলেন, এটা ইতিমধ্যে জামাত ইসলামী প্রেস ব্রিফের মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে সেই কথার প্রতিবাদ জানিয়েছে, সভা সমাবেশ করেছে। দেখেন, আমি প্রসঙ্গটা বলছি যে যখন 7 দিনে পাথর পুরো চুরি হয়ে গেল, সেই চোরদেরকে, ডাকাতদেরকে সামনে নিয়ে আসলো না। আপনি জেনারেলাইজ করে চোর দাঁড়ান করার জন্য জেনারেলাইজ করা যাবে না। জি, আমি সেই উদাহরণটা এই কারণেই দিলাম, মুক্তিযোদ্ধাদেরকে জেনারেলাইজ করা যাবে না। চেতনা ধারণ করে শয়তানি আচরণ কিভাবে করলো? মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে খুন কিভাবে করলো? মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানুষকে গুম কিভাবে করলো? একটা মানুষকে 8 বছর ধরে কিভাবে তারা আয়না করে ঢুকিয়ে রাখলো? এটা তো মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ কথা হতে পারে না। এই জন্য যারা আজকে এই মুক্তিযুদ্ধের পয়েন্টটা নিয়ে এনে তারা আসলে এক্সট্রা সুবিধা পেতে চায়, মানুষের সিম্পিতি পেতে চায়। কিন্তু এখন আর আপনি সত্যিকার অর্থে মুসলিম মানুষের পক্ষে না দাঁড়ালে, ফেসিবাদের বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান, আপনি প্রকাশ্যে কথা না বলেন, আপনি মুক্তিযুদ্ধের চেতনা বলে পার পাবেন না। তার মানে কোনো চেতনা নিয়ে বাড়তি সুবিধা পাওয়া উচিত না, তাই তো? কোনো কথা বলে বাড়তি সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই, সেটা উচিত হবে না। মুক্তিযুদ্ধই হোক বা এরপরে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, সেগুলোর চেতনা ইয়ে করে কোনো কোটা বা সুবিধা আদায় করা উচিত না, তাই তো? 24-এর আন্দোলনে যারা যুক্ত, আজকে পর্যন্ত এই চেতনা ব্যবসা কেউ যুক্ত হয় নাই, আগামীতে হবে না। জি, 24-এর আন্দোলন নিয়ে আপনার এই কথার সাথে দর্শক একমত কিনা আমি ঠিক জানি না, কিন্তু 4 জনকে আমি একটা কমন প্রশ্ন করতে চাই। সময় যদিও নাই, আমি আসলে কমন প্রশ্নটা করার কি সুযোগ পাবো? প্রডিউসার, আপনি যদি বলতেন আমাকে কতখানি সময় আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট কারা পাবে? জাতীয় পার্টি, বিএনপি, জামাত, এনসিপি, বাম দল, নাকি তারা ভোটই দিবে না? কারা পাবে, কেন পাবে, একটু জানতে চাই প্লিজ। একদম 10 সেকেন্ড করে শুধু উত্তরটা জানতে চাই। শুরু করতে চাই সাইফ আপনাকে দিয়ে।
একদম 10 সেকেন্ড উত্তর দিন। আমার মনে হয় না যে আওয়ামী লীগের অনেক বড় ভোট ব্যাংক আছে, কারণ এই সময়টা কালে কারণ তারা যেভাবে ভোটগুলো করেছে আমরা দেখেছি ভোটের পার্সেন্টেজও খুব কম এসেছে, 5-7%। সেই আমি বড় ছোট 5-7% বলিনি, কারা পাবে বলেছি, আমার মনে হয় বিএনপির পাওয়া উচিত। বিএনপির পাওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা, কারণ জি। তারা যেভাবে কাজ করছে জি, পাওয়া উচিত। মোহাম্মদ আমি ইয়াসির মনে করি আওয়ামী আরাফাত। লীগের একটা অংশ ভোট দিতে যাবে না, আর একটা অংশের মধ্যে আত্মসমালোচনা, আত্মবোধের জায়গা থেকে তারা যে ফেসিবাদ গুমতন্ত্র দেখেছে, সেই জায়গা থেকে সত্যপন্থী দল যারা সত্যের পক্ষে থাকবে, একটি রাষ্ট্র বিনিময়ের ভূমিকা পালন করবে, তারা পাবে। আর তারা একটা কারা? অংশ তারা কারা, এটা আমি কিন্তু উত্তর তখন সিলেক্ট করে দিয়েছি, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, এনসিপি, বাম দল, নাকি তারা ভোটই দিবে না। আমি মনে করি যারা আত্মপর্যালোচনা করতে পারবে, আত্মপর্যালোচনার জায়গা থেকে সত্যনিষ্ঠকে ধারণ করতে পারবে, তারা জামাত পেতে পারে। আবার যারা আগের তন্ত্র বা এই যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করার চেষ্টা করে, তারা হয়তো বিএনপি পেতে পারে। এভাবে ভাগ হবে, আওয়ামী লীগের ভোট ভাগ হবে, জামাতের আওয়ামী লীগের ভোট ভাগ হবে। উত্তর এবং পরিকল্পনা এত ধোঁয়াশে কেন? 300 আসনে, ধোঁয়াশে কেন? আমি তো আপনাকে 300 clear বললাম। আসনে আপনি প্রার্থী দিয়ে আবার পিয়ারের কথা বলছেন, আমি আসলে উত্তর বুঝি নাই। না, আমার সময় আপনি নাই। যদি না ফারুক বলেন হাসান, কেন হবে? ফারুক হাসান, 300 please, আসনের উত্তর, প্রার্থী উত্তর। দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বক্তব্য- না, জনগণকে ওটা নিয়ে পিয়ার কথা ভোটে হয়েছে। সচেতন জি, করা। ফারুক আমার হাসান। বক্তব্য একবারেই পরিষ্কার যে আওয়ামী লীগের যারা সমর্থক বা ভোটার, তারা যদি আসলে ভোট দেওয়ার সুযোগ পায়, অবশ্যই যোগ্য, সৎ, দেশপ্রেমিক, মধ্যমপন্থী চিন্তা ভাবনা নিজেরা রাজনীতি করে, তারা সেই কারা? জায়গাতে গণ অধিকার পরিষদ নাম্বার 1-এ থাকবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, এখানে প্রশ্নটা হচ্ছে যে জাতীয় পার্টিকে নিয়ে ভারতীয় পরিকল্পনায় এখানে একটা মেটিকুলাস যে নির্বাচন করার একটা পরিকল্পনা তারা ইতিমধ্যে শুরু করেছে। তো সেই পরিকল্পনার অংশ হিসেবে যদি জাতীয় পার্টি আগামীতে সুযোগ পায়, তাহলে ওই আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল পেরেছি। বানানোর জন্য তাদেরকে ভোট দিবে। বুঝতে পেরেছি। এখন এই জি, পরিকল্পনা আমরা এই নীলুফার বাংলাদেশে চৌধুরী মনি, বাস্তবায়ন দেব না। নীলুফার একবার চৌধুরী মনি, স্পষ্ট। কারা আমি পাবে? 3টা ভাগ করতে চাই। একটা ভাগ হলো আওয়ামী লীগ স্বতন্ত্র দাঁড়াবে, যেখানে স্বতন্ত্র না, এটা এই শুরু সাবজেক্ট করো, দিয়ে, এই শুরু করো, নো, এই শুরু করো। যারা আছে কিছু, আওয়ামী তারা লীগ- ওই আওয়ামী মার্কা লীগ- নিবে না, Please, মার্কা একটা নিবে না, কথা যে কোনো বলবেন। নিরপেক্ষ একটা মার্কা যেটাই পড়ুক দাঁড়াবে। তার মধ্যে আওয়ামী লীগ সেট করে দিবে, যেহেতু মোবাইল খোলা ওপেন, তাদের নেত্রী থেকে শুরু করে অনেকেই সেট করে দিয়ে তাকে দিতে বলতে পারে। 2 নাম্বার হচ্ছে আপনার তার সাথে যার সেট হবে, যে কাকে ভোট দিলে, লাইক যদি জাতীয় পার্টির একটা অংশ নীলুফার যদি চৌধুরী দাঁড়ায়, মনি, আপনিও তাকে জামাত ইসলামের দিতে মতো পারে। এক লাইনে উত্তর দিচ্ছেন না কিন্তু। আমি লাস্ট বলে দিলাম, জি। আওয়ামী লীগের একটা অংশ ভোট দিতে যাবে না, যাদেরকে, কারণ প্রত্যেকেই পালিয়ে আছে, আরেক এলাকায় গিয়ে নিজের এলাকায় ভোট দিতে হবে, নিজের এলাকায় আসলে ধরা পড়ে জি, যাবে, জি। এটা একটা ব্যাপার হবে। আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দিকে টানতে এখন রাজনীতিতে নানামুখী পাল্টা চাল চলছে। হয়তো আগামী পর্বের রাজনীতিতে এটা নিয়ে আলোচনা হলেও হতে পারে। আজ আর সুযোগ নেই, রাজনীতির আলোচনা চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবার দেখা।